নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। আজ দু চার কথা বলবো বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে। পুরো ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের মানুষ দুঃখ সুখের মধ্যে দিয়ে স্মরণ করে থাকে বিভিন্ন দিবস। আজ 14ই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের আজকের দিনে পরাজয়ের মুখে দাঁড়ানো পাকিস্তানি সেনা দেশের নামি দামি বুদ্ধিজীবীদের ধরে নিয়ে এসে গোপনে নৃশংসভাবে হত্যা করে এবং সেই সব লাশ সমাধিস্থ করে দেয় গোপনভাবে। ধর্মীয় প্রথা অনুসরণ করে তাদের শেষকৃত্য বা জানাজার ব্যবস্থা পর্যন্ত করেনি। এমনই ধর্মপ্রাণ মুসলিম পাকিস্তানি সেনাদের আপন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ঘটনার ব্যাপ্তি ছিল মাত্র 5টি দিন, 10 ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 1971। তারই মধ্যে হত্যা করা হয় ঠিক কত মানুষকে তার সর্বজনগ্রাহ্য সংখ্যা নেই। 1972 সালে বাংলাদেশে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ সাময়িকী নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমলিনের রচিত নিবন্ধ থেকে জানা যায় যে নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট 1070 জন। আবার পরবর্তীকালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ থেকে জানা যায় 232 জন বুদ্ধিজীবী নিহত হয়েছেন। তবে তালিকায় অসম্পূর্ণতার কথাও একই জায়গাতে একই গ্রন্থে স্বীকার করা হয়। সংখ্যার এই হেরফের অনেক সময় হয়েছে রাজনৈতিক কারণে। কোনো সরকারের আমলে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ কোন সরকার এটা তৈরি করছে এইসব সংগ্রহ তথ্য নিয়ে, সেটাও সংখ্যার ভিন্নতার একটা কারণ। 1971 সালের ডিসেম্বরে বেসরকারিভাবে গঠিত বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়নি। এরপর বুদ্ধিজীবী তদন্ত কমিটি গঠিত হয়। এই কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় রাও ফরমান আলী এদেশের 20,000 বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই পরিকল্পনা মতো হত্যাযজ্ঞ কিন্তু চলেনি বা করতে পারেনি। কারণ ফরমান আলীর লক্ষ্য ছিল শীর্ষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউসে নিমন্ত্রণ করে নিয়ে এসে সেখানে তাদেরকে হত্যা করা। বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান তথা মুক্তিযুদ্ধ বিষয়ে একটি অসাধারণ চলচ্চিত্র তৈরি করেছিলেন জীবন থেকে নেওয়া ছবির কাহিনীকার ও পরিচালক জহির রায়হান। তিনি এই কমিটির প্রধান ছিলেন, বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান। তিনি বলেছিলেন এরা নির্ভুলভাবে বাংলাদেশের গণতন্ত্র মনস্ক বুদ্ধিজীবীদেরকে বাছাই করেছিল এবং বাছাই করে আঘাতও হেনেছে। তবে 1972 সালের 30শে জানুয়ারি জহির রায়হান নিজে নিখোঁজ হয়ে যান। তার খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত যে কাজটা তিনি হাতে নিয়েছিলেন সেই কাজ থেকে তাকে নিবৃত্ত করার জন্যেই তাকে এইভাবে গায়েব করে দেওয়া হয়। 1971 সালের 31শে ডিসেম্বর তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের, তিনি এই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেন, কিন্তু তার এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। 1971 সালের 27শে ডিসেম্বর দৈনিক আজাদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনাটি অনেক আগেই করা হয়েছিল। বুদ্ধিজীবী কারা, কাদেরকে এখানে বলা হচ্ছে বুদ্ধিজীবী, সেটা একটু দেখা যাক। কারণ এই বুদ্ধিজীবী শব্দটি নিয়ে অনেক রকম সমস্যা আছে, অনেক রকম মতভেদ আছে। সুতরাং আমরা সেই সব মতভেদে না গিয়ে 2021 সালের 10ই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় তখনকার শহীদ বুদ্ধিজীবী কথাটির একটি সংজ্ঞা তারা দিয়েছিলেন। সেই সংজ্ঞা অনুযায়ী বুদ্ধিজীবী কারা এবং শহীদ বুদ্ধিজীবী কারা সে সম্পর্কে কি বলা হয়েছে সেটা শুনুন। 1971 সালের 25শে মার্চ থেকে 31শে জানুয়ারি 1972 পর্যন্ত
এই সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, আর তারিখটা কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হচ্ছে ঠিকই, যেদিন যে যুদ্ধে ওরা ঝাঁপিয়ে পড়ে, অপারেশন সার্চলাইট ইত্যাদি যেদিন থেকে শুরু হয়ে যায়, তখন থেকে বলা হচ্ছে। তো 31-এ কিন্তু সময়টা কিন্তু ওই 1971-এর ওই 16ই ডিসেম্বর, যেটা হচ্ছে পাক সেনাদের তারা করলেন, আত্মসমর্পণ করলেন, যেটাকে বিজয় দিবস বলা হয়, সেই দিন পর্যন্ত নয়, কিন্তু তারা নিয়েছিলেন কোত্থেকে, 1971 সালের 25শে মার্চ থেকে 31শে জানুয়ারি 1972 পর্যন্ত। এই 1972 পর্যন্ত এই সময়কালের কথা তিনি বলেছেন। এবার এখানে একটু আগে বলেছি জাহির রায়হানের কথা, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের কাহিনীকার, পরিচালক। তো সেই জাহির রায়হান তিনি কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিলেন 1972 সালের 30শে জানুয়ারি, একদিন আগে। অর্থাৎ ভেতরে ভেতরে তখনও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধীরা এবং পাকিস্তানের সপক্ষীয়রা, তারা কিন্তু তখনও ভেতরে ভেতরে মৃত্যুযজ্ঞ চালিয়ে গিয়েছে। এইবার বলি যে কি সংজ্ঞাটি কি দেওয়া হয়েছিল। 1971 সালের 25শে মার্চ থেকে 31শে জানুয়ারি 1972 পর্যন্ত এই সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তান বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ, খেয়াল করবেন, পাকিস্তানি বাহিনী শুধু নয়, মানে পাকিস্তান সারেন্ডার করবার পরেও তাদের যে সহযোগীরা এখানে ছিল, তাদের হাতে যাদের মৃত্যু হয়েছে, যারা শহীদ হয়েছেন কিংবা ওই সময় চিরতরে নিখোঁজ হয়েছেন, তারা হচ্ছেন শহীদ বুদ্ধিজীবী। তাহলে বুঝলেন, এর একটা বিরাট একটা কি বলবো, মানুষের তাদের পরিচিতি নিয়ে তারা কিন্তু এই কাজটা করেছেন তারা। হ্যাঁ, তো এখন কারা ছিল এই হত্যাকাণ্ডের মূল চক্রী? হত্যার পরিকল্পনা করেছিলেন রাও ফরমান আলী এবং পাক সেনা নায়করা। তাদেরকে তথ্য দিয়ে এবং শনাক্তকরণের ব্যাপারে সাহায্য করেছিল জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবির। এ হত্যাকাণ্ডে সবচেয়ে সক্রিয় ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসলাম, ক্যাপ্টেন তারেক, কর্নেল তাজ, কর্নেল তাহের, উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসাইন, ডক্টর মোহর আলী, আলবদরের ABM খালেক মজুমদার, আশরাফুজ্জামান খান, চৌধুরী মাইনুদ্দিন প্রভৃতি। এছাড়া ছিল রাজাকার, আল শামস, আল বদর, এদের নেতারা। কিভাবে হত্যা করা হয়? হত্যা করা হবে যাদের তালিকা ধরে ধরে তাদের বাড়িতে পাকিস্তানি সেনাদের নিয়ে যাওয়া হতো। কারা নিয়ে যেত? যারা এই সাহায্যকারী। কারা সাহায্যকারী? ওই যে বাংলাদেশের ভেতরের যাদের কথা বললাম, সংগঠনগুলো, তারা। তারপরে নিয়ে যাওয়ার পরে তাদের কি হতো? তাদেরকে, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, তাদেরকে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের নিয়ে যাওয়া হতো কোনো একটি বিশেষ জায়গায়। প্রথমে নির্যাতন করা হতো, নির্যাতনের পরে হত্যা করা হতো। বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে হবে, মানে এদের মাথা ঘাটাবার কেউ যাতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যে, এই মেধাশূন্য করার জন্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড যজ্ঞ সংগঠিত হয়। কতদিন ধরে চলেছিল বলেছি এর আগেই, 10ই ডিসেম্বর 1971 থেকে হত্যাকাণ্ড যেগুলো, সেগুলো 14ই ডিসেম্বর অবধি চলেছিল। এবং এই 14ই ডিসেম্বরের এই হত্যাকাণ্ডের অন্তিম দিনটিকে এখন
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। তো তারপরে তো হত্যা তো হলো, এরপরে কি হলো? পরবর্তীতে ঢাকার মিরপুর, রায়ের বাজার ইত্যাদি বিভিন্ন স্থানে গণকবর খুঁজে পাওয়া যায়। সেই গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায়। 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিহতদের নিকট আত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বধ্যভূমিতে তাদের স্বজনদের মৃতদেহ শনাক্ত করেন। অনেকের দেহে আঘাতের চিহ্ন ছিল, চোখ, হাত পা বাঁধা, কারো কারো শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল। হত্যার পূর্বে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল সে তথ্যও তাদের পোস্টমর্টেম থেকে বেরিয়ে আসে। আচ্ছা, কেন তো 16ই ডিসেম্বর আর 14ই ডিসেম্বর পর্যন্ত তারা হত্যাকাণ্ড চালিয়েছে? এই 14ই ডিসেম্বর পর্যন্ত হত্যাকাণ্ড চালিয়েছে পাক সেনারা, আর 14ই ডিসেম্বর থেকে ওই যে বললাম 31শে জানুয়ারি পর্যন্ত পরের বছর 72-এর এই সময় কারা করেছিল? তারা ওদের সহায়করা, সহযোগীরা। কেন কিন্তু তাহলে কেন পরাজয়ের ঠিক আগে এইসব হত্যা করলো পাকিস্তানি সেনা? 14ই আগস্টের ঠিক দুদিনের মাথায় ভারতীয় সেনার কাছে 93,000 সেনা সহ আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। সেদিনটি ছিল 16ই ডিসেম্বর 1971। প্রিয় দর্শক, আপনার মনে প্রশ্নটা স্বাভাবিক যে পরাজয়ের মুখে দাঁড়িয়েও কেন এই নৃশংসতা? প্রথম কারণটা কি জানেন? প্রথম কারণ হলো গায়ের জ্বালা। এভাবে হেরে যেতে হবে, একটা মুসলিম রাষ্ট্রের থেকে মুসলিম রাষ্ট্র বেরিয়ে যেতে যাবে, এভাবে হেরে যেতে হবে, এটা দুঃস্বপ্নে ভাবেনি পাকিস্তান। দ্বিতীয় কারণ, বাংলাদেশের আন্দোলনের মুখ ছিল বুদ্ধিজীবীরা, তাই চলে যাওয়ার আগে তাদের নিকেশ করে যাও, ওই যে বললাম মেধাশূন্য করা, সেই মেধাশূন্য করার জন্য। এই হত্যাকাণ্ড নিয়ে মামলাও হয়েছিল পরবর্তীকালে। 1997 সালের 24শে সেপ্টেম্বর বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ঢাকার রমনা থানায় প্রথম মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ছিল 15। সেখানে আল বদর বাহিনীর চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফ উজ্জামানকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন অধ্যাপক গিয়াসউদ্দিন, যিনি নিহত হয়েছিলেন। তার বোন ফরিদা বানু, তিনি এই মামলাটি করেন। মামলার কি ফল হয়েছিল সেটা জানা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে কোনো ফল হয়নি বলেই জানি। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস আজ মানে আজ 14ই ডিসেম্বর 2024 সাল। আজ ঢাকায় সমাবেশ হয়েছে এই দিবস উপলক্ষে, এবং সবথেকে আশ্চর্যের একটি খবর আছে। সেই খবরটি হলো যে সেই সমাবেশে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তির নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস, যিনি মাত্র কিছুদিন আগে বলেছিলেন রিসেট বাটন পুশ করে মুছে দিয়েছেন 71-এর স্মৃতি, যিনি দুহাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছেন সেদিনের হত্যাকারী পাকিস্তানকে, সেদিনের হত্যাকাণ্ডের সহায়তাকারী জামায়াত আল বদর আল শামস, এরাই হচ্ছেন এখন তার গাইডিং লাইট। ওদের কাছে ধরা আছে আমাদের ইউনূস সাহেবের প্রাণ ভোমরা। তো সেদিনের হত্যাকারী, এই যে যাদের প্রতি তার এত প্রেম এখন ইউনূস সাহেবের, হঠাৎ তাহলে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আজকের আহুত যে সমাবেশ, সেই সমাবেশে তিনি কেন, কি আছে তার মনে? আবার কি একটি নতুন গিরগিটির মতো আবার একটি ছবি অন্য কিছু রকম করবেন? কবরের মধ্যে শায়িত থেকে শহীদ বুদ্ধিজীবীরা কিন্তু আপনাকে দেখছে মোহাম্মদ ইউনূস। সাবধান থাকবেন।
এখনকার মতো এই পর্যন্ত। আবার দেখা হবে কাল সকালের প্রতিবেদনে। কাল 16ই ডিসেম্বর উপলক্ষে, আগামীকাল 15ই ডিসেম্বর, আমি 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তার প্রাক্কালে ক্যালকাটা ডায়ালগসের কালকের নিবেদন প্রচারিত হবে আগামীকাল সকাল 10টায়। অনুরোধ, অবশ্যই দেখবেন। আজকের এই বিশেষ ঐতিহাসিক দিনে আমি শুধু ইতিহাসটাকে আজকের বাংলাদেশের মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার জন্যে, কত আত্মত্যাগ, কত জীবন দান করেছেন কত মানুষ, তাদের আমরা ভুলে যাচ্ছে বাংলাদেশের আজকের মানুষ। যাতে না ভুলে সেই স্মৃতি কথা আজকে শুনিয়ে তাদের মধ্যে সেদিন সম্পর্কে শ্রদ্ধা যাতে আসে, সম্মান যাতে আসে, তাদের মৃত্যু, তাদের আত্মত্যাগের জন্যে যে সম্মান তাদের প্রাপ্য, সেই সম্মান যাতে তারা পান, তার জন্যে আজকের এই অনুষ্ঠানটি, এই প্রতিবেদনটি করলাম। জানি না কতটা করতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন। এই আর অবশ্যই কালকের যেটা বিজয় দিবসের প্রাক্কালে যেটা প্রতিবেদন কাল করেছি, সেটাও কাল দেখবেন। এইটা বলেই আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।